চলে আসছি আবার আধুনিক জ্যোতিষের চতুর্থ ক্লাসে। আমি শান্তনু শাস্ত্রী আপনাদের সঙ্গে। আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন সেই একই মেল অ্যাড্রেসে shantanu-shastri@gmail.com। আজকে আমাদের বিষয় বিবাহ। বিবাহের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে প্রতিটি পরিবারে কম বেশি অশান্তি। এই অশান্তির কারণ আমরা জ্যোতিষের সাহায্যে কিভাবে ব্যাখ্যা করতে পারি, আজকে আমাদের এই আলোচ্য বিষয়। এর সঙ্গে আমরা এটাও আলোচনা করব কিভাবে সামান্য জ্যোতিষ জ্ঞানের মাধ্যমে আমরা নিজেদের জটক বিচার করে নিজেদের জন্য কোন জুড়িটি শ্রেষ্ঠ হতে পারবে সেটা নির্বাচন করাও শিখব। বর্তমানকালে জ্যোতিষ সমাজে যে বিচার চালু রয়েছে তার নাম অষ্টকূট বিচার। এই অষ্টকূট বিচারে যে জিনিসগুলোকে প্রাধান্য দেওয়া হয় তারা হলো বর্ণ, বৈশ্য, তারা, যোনি, গ্রহ মৈত্রী, গণ মৈত্রী, রাশি মৈত্রী এবং নারী। এর মধ্যে বর্ণ, বৈশ্য, গ্রহ মৈত্রী এবং রাশি মৈত্রী এগুলির ক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয় চন্দ্রকে বা রাশিকে, এবং তারা, যোনি, গণ মৈত্রী এবং নারী এগুলির ক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয় জন্ম নক্ষত্রকে। অর্থাৎ হিন্দু বিচার ব্যবস্থা অনুযায়ী জটক বিচারের ক্ষেত্রে আমরা কেবলমাত্র প্রাধান্য দিচ্ছি জন্ম রাশি এবং জন্ম নক্ষত্রকে। কিন্তু ছকে উপস্থিত 10টি গ্রহের মধ্যে কেবলমাত্র চন্দ্রকে এবং জন্ম নক্ষত্রকে গুরুত্ব দিয়ে যদি জটক বিচার করা হয় সেক্ষেত্রে ভুল আসা স্বাভাবিক। এর সঙ্গে আরো একটা জিনিসকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়, সেটি হলো ভৌমদোষ। এবার এক্ষেত্রে একটা প্রশ্ন আসবে, ভৌমদোষ কি? ভৌমদোষ অর্থাৎ ভূমি থেকে জাত দোষ। ভূমি বা পৃথিবী থেকে কি দোষ আসতে পারে? বস্তুত ভূমি থেকে কোনো দোষ আসে না। ভৌমদোষ হচ্ছে ভূমির কারক গ্রহ অর্থাৎ মঙ্গলের থেকে সৃষ্ট দোষ। যদি কোনো জাতক বা জাতিকার জন্মছকে চতুর্থ, এই ঘরটা যদি আমরা 1 নম্বর ঘর ধরি, তার সাপেক্ষে লগ্ন, চতুর্থ, সপ্তম, অষ্টম এবং দ্বাদশ, এর মধ্যে যদি কোনো একটি ঘরে মঙ্গলের উপস্থিতি থাকে তখন তাকে আমরা বলে থাকি ভৌমদোষ। এবং একটি প্রচলিত ধারণা আছে যে ভৌমদোষকে পত্নী বিয়োগ দোষ, বা পুরুষদের ক্ষেত্রে পত্নী বিয়োগ এবং নারীদের ক্ষেত্রে বৈধব্য যোগ বলা হয়ে থাকে। অর্থাৎ একটা সাধারণ ধারণা চালু হয়ে রয়েছে, যদি কোনো জাতক বা জাতিকার জন্মছকে ভৌমদোষ থাকে তবে তার পত্নী বিয়োগ অথবা বৈধব্য হবেই হবে। একই সঙ্গে আরো একটি ধারণা আমাদের জন্মছকে বা প্রাচীন জটক বিচার প্রসঙ্গে চালু আছে, সেটা হচ্ছে গণের সাপেক্ষে বিচার। প্রথমেই আমরা বিয়ে করতে গিয়ে পাত্র বা পাত্রীর ক্ষেত্রে জিজ্ঞেস করি গণ কি। একটা ধারণা আছে, যদি রাক্ষস গণ হয় তবে সে নরগণকে ভক্ষণ করবে। নরগণ হলে নরগণের ছেলে, রাক্ষসগণের মেয়ে হলে রাক্ষসী নারী পুরুষকে ভক্ষণ করবে। আবার যদি রাক্ষস পুত্র হয়, পাত্র যদি রাক্ষস হয় আর পাত্রী যদি নর হয়, সেক্ষেত্রেও মিলের সম্ভাবনা খুব কম। বস্তুত রাক্ষসগণকে এই দোষ দেওয়ার কোনো যুক্তিই নেই। রাক্ষসগণের মানুষরা হলেন বিশ্লেষণাত্মক, তাই জন্যই তারা রাক্ষস। রাক্ষস তাদের নাম দেওয়ার কারণ হলো তারা পুরাতন জিনিসকে ভেঙে নতুন জিনিস সৃষ্টি করতে পারে, তাই জন্যই তারা অদম্য, সেটাই তাদের বিশ্লেষণী ধর্মতা। একটা জিনিস পরিষ্কার, গণের সাহায্যে বা অষ্টকূট বিচারের সাহায্যে আমরা যে জন্মছক বিচার করে জটক বিচার করে থাকি তার কোনো বাস্তবিকতা নেই। এবার আমরা দেখব ভৌমদোষের সাহায্যে জটক বিচারের ক্ষেত্রে জটক বিচার বা পাত্র পাত্রীকে গ্রহণ বা বর্জন করা কতটা যুক্তিযুক্ত। ধরে নিচ্ছি একটি মেয়ে, তার লগ্ন হলো কর্কট। জাতিকার লগ্ন কর্কট, তাহলে জাতিকার কর্কট লগ্নের ক্ষেত্রে এই ঘর অর্থাৎ বৃশ্চিক এবং মেষ অর্থাৎ পঞ্চম এবং দশম পতি একাই রাজ্যগ্রহ কারক গ্রহ হলো মঙ্গল। এই মঙ্গল জাতিকার জন্মছকে তুঙ্গ হয়ে সপ্তম ভাবে অবস্থান করেছে। জাতিকার লগ্ন মঙ্গল, লগ্ন সাপেক্ষে রাজ্য কারক গ্রহ, একাই রাজ্য কারক গ্রহ মঙ্গল, সে সপ্তম ভাবে অবস্থান করেছে। সপ্তম ভাব অর্থাৎ মকর রাশি। মকর রাশি হচ্ছে মঙ্গল গ্রহের তুঙ্গ ক্ষেত্র। এই যে মঙ্গল, এই লগ্নের সপ্তমে অবস্থিত তুঙ্গ মঙ্গল এই জাতিকাকে অত্যন্ত দৃঢ়চেতা,
পুরুষালী পতি প্রদান করবে। এই মঙ্গলের জন্য জাতিকার বিবাহের পরে বিশেষ উন্নতি হবে। এই মঙ্গলের ফলে জাতিকার যৌন জীবনের ক্ষেত্রে সুখী হবে। এই জাতিকার ক্ষেত্রে যদি শনি গ্রহ তার স্বীয় মিত্রক্ষেত্র বৃষে অবস্থান করে, যদি মঙ্গলের সঙ্গে শনি গ্রহ একাদশে অবস্থান করে এই লগ্নকে দৃষ্টি দেয়, তবে এই স্ত্রী, এই কন্যা তার স্বামীর দ্বারা অতিশয় প্রিয় হবে। তার স্বামী তাকে অত্যাধিক ভালোবাসবে, সন্তান স্নেহের মতো করে রাখবে তার স্বামী। তো ফলে তার কারণ হচ্ছে তার সপ্তমপতি শনি একাদশে বসে তার সাফল্যকে নির্দেশ করছে। তার দাম্পত্য জীবন অর্থাৎ সপ্তম ভাবের পঞ্চম দাম্পত্য জীবনের ফল তাকে নির্দেশ করছে। এই শনির দৃষ্টি যখন লগ্নের উপরে পড়ছে, অর্থাৎ তার স্বামীর কারক গ্রহ শনি বৃষতে বসে তার লগ্নের উপরে দৃষ্টি দিচ্ছে। তো এই ক্ষেত্রে জাতিকার বিবাহিত জীবন বেশ ভালো হবে। এবং এই যে সপ্তম ভাবস্থ মঙ্গলের জন্য সৃষ্ট ভৌমদোষ, তা এই জাতিকার ক্ষেত্রে বিশেষ কোনো ক্ষতিকারক সিদ্ধ হবে না। আর একটা উদাহরণ দিই। কর্কট লগ্নেরই এক পুরুষ জাতক, তার চতুর্থে শুক্রের ক্ষেত্রে মঙ্গল উপস্থিত, তার চতুর্থ ভাবে শুক্রের ক্ষেত্রে মঙ্গল উপস্থিত এবং শুক্র অর্থাৎ তার চতুর্থ এবং একাদশ ভাবের অধিপতি, সে দশমে অর্থাৎ মেষে। এবার এই জাতকের ক্ষেত্রে বিবাহিত জীবন কতটা অশুভ হতে পারে বা সুখকর হতে পারে। ধরে নিচ্ছি আমরা শনির একই অবস্থান বিশুদ্ধ। প্রথমত এই লগ্নের ক্ষেত্রে পঞ্চমপতি এবং দশমপতি একাই রাজ্যকারক গ্রহ মঙ্গল তার ক্ষেত্রে বসে রয়েছে চতুর্থ ভাব। চতুর্থ ভাব হচ্ছে সুখস্থান, মন। এই জাতকের মানসিকতা হবে অত্যন্ত দৃঢ়। শুক্রের এবং মঙ্গলের দৃষ্টি বিনিময়ের ফলে জাতক হবে স্বভাবসিদ্ধ প্রেমিক। ফলে এই জাতকের বিবাহিত জীবন অশুভ হওয়ার কোনো সম্ভাবনা নেই। এবার লগ্ন সাপেক্ষে যদি আমরা বিচার করি, লগ্ন সাপেক্ষে সপ্তমপতি শনি বিবাহের কারক গ্রহ, পত্নীর কারক গ্রহ, সে জাতকের একাদশ ভাবে মিত্রস্থানকে মিত্রগৃহে বৃষে অবস্থান করায়। এই জাতক যখনই বিবাহ করবে, সে যাকেই বিবাহ করুক না কেন, বিবাহ করার পরে এই শনির প্রভাব যখন এই লগ্নের উপরে দৃষ্টি রয়েছে, শনির দৃষ্টি এবং এই শনির দশম দৃষ্টির ক্ষেত্রে অষ্টম ভাব রয়েছে, এই শনির দৃষ্টির ফলে এই জাতকের বিবাহিত জীবনে আয়ু বৃদ্ধি হবে এবং আয় বৃদ্ধি হবে। তো সেক্ষেত্রে আমরা কখনোই বলতে পারি না যে ভৌম দোষ থাকলে পরে সেই মেয়েকে আমরা বিয়ে করতে পারবো না, বা ভৌম দোষ যুক্ত ছেলেকে বিয়ে করা জাতিকার পক্ষে অত্যন্ত মারাত্মক হবে। তাহলে এবার আমাদের প্রশ্ন আসবে, জ্যোতিষ বিচারের ক্ষেত্রে আমরা কি দেখব যখন কোনো জাতক বা জাতিকার বিবাহের সম্ভাবনা উপস্থিত। প্রথম আমাদের দেখতে হবে জাতক বা জাতিকার সপ্তম ভাব কি অবস্থায় রয়েছে। যদি কর্কট লগ্ন হয়, সপ্তম ভাবস্থ শনি, সপ্তম ভাবাধিপতি শনি, এই শনির অবস্থান কোথায় প্রথমেই সেটা দেখতে হবে। এক নম্বরে দেখতে হবে জাতক বা জাতিকার স্বীয় অর্থাৎ নিজস্ব বিবাহিত জীবন কেমন। যদি সপ্তম ভাবাধিপতি শনি অষ্টম ভাবে অবস্থান করে, তাহলে সেই জাতক বা জাতিকার বিবাহিত জীবন যতই আমরা যোজক বিচার করি না কেন, কিছুটা না কিছুটা বাধাপ্রাপ্ত হবেই হবে। যদি লগ্নের সাপেক্ষে অষ্টমে সপ্তম ভাবাধিপতি অবস্থান করে, তবে এই জাতকের ক্ষেত্রে বিবাহিত জীবন কিন্তু কিছুটা সমস্যা সংকুল হবেই। যদি এই শনি অষ্টম ভাবের পরিবর্তে পঞ্চম ভাবে অবস্থান করে, এই জাতকের ক্ষেত্রে সপ্তম ভাবাধিপতি পঞ্চম ভাবে অবস্থান করায় পঞ্চম ভাব অর্থাৎ প্রেমের ভাব, অর্থাৎ বিবাহিত জীবনের সাফল্য আসবে কোত্থেকে? বিবাহিত জীবনের উৎস কি? প্রেম। বিবাহিত জীবনের সাফল্য অর্থাৎ সপ্তমের একাদশ অর্থাৎ পঞ্চম ভাবে জাতকের প্রেম ভাবে যদি সপ্তমপতি বসে থাকে, তখন সেক্ষেত্রে জাতকের ক্ষেত্রে প্রেমজ বিবাহের সম্ভাবনা এবং এই বিবাহের ফলে সুসন্তান উৎপন্ন হবে। যদিও শনি
স্লথ বা ধীর গতির গ্রহ হবার জন্য এই জাতকে বা জাতিকার ক্ষেত্রে সন্তান জন্ম হবার ক্ষেত্রে কিছু বিলম্ব হতে পারে। সপ্তম ভাব এবং সপ্তমপতি যদি জাতকের ক্ষেত্রে শুভ অবস্থায় থাকে তখন আমাদের জোটক বিচারের পরবর্তী পদক্ষেপে অবস্থান করতে হবে। পরবর্তী পদক্ষেপে এগিয়ে যাওয়ার সময় আমাদের মনে 5টি প্রশ্ন রাখতে হবে। প্রথম প্রশ্নটি হচ্ছে, এই যে জাতক এবং জাতিকার বিবাহ হচ্ছে এদের মধ্যে প্রীতি আকর্ষণ থাকবে কিনা, এই জাতক বা জাতিকা পরস্পরের প্রতি আকৃষ্ট হবে কিনা। 2 নম্বর আমাদের দেখতে হবে, এই জাতক বা জাতিকার বিবাহ বা পারস্পরিক সাহচর্য এদের স্বাস্থ্য এবং জীবনী শক্তি বৃদ্ধির ক্ষেত্রে উপযোগী কিনা। স্বাস্থ্য ও জীবনী শক্তি। 3 নম্বর বিষয়ে আমরা নজর করব, এই জাতক জাতিকার সাহচর্য এদের সাংসারিক শ্রীবৃদ্ধির ক্ষেত্রে কতটা অনুকূল। সাংসারিক শ্রীবৃদ্ধি। 4 নম্বর পয়েন্টে আমাদের দেখব, জাতক বা জাতিকার যে সাহচর্য পারস্পরিক যৌন জীবনের ক্ষেত্রে সুফলদায়ক বা কুফলদায়ক কিনা। চতুর্থ পয়েন্ট আমাদের হলো যৌন জীবন। এবং পঞ্চম এবং অত্যন্ত অন্যতম ভাগ হলো জাতক বা জাতিকার এই সাহচর্য এদের সন্তান উৎপাদনের ক্ষেত্রে অনুকূল বা প্রতিকূল কিনা। পঞ্চম পয়েন্ট আমাদের হলো সপ্তম, সন্তান উৎপাদনের ক্ষেত্রে। আরেকবার বলি আমরা, জাতক বা জাতিকার জোটক বিচারের ক্ষেত্রে আধুনিক জ্যোতিষে আমাদের যে বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে তার মধ্যে প্রথমেই রয়েছে জাতক বা জাতিকার সাহচর্য তাদের প্রীতি আকর্ষণের পক্ষে শুভকারক কিনা। 2 নম্বর, তাদের পারস্পরিক স্বাস্থ্য ও জীবনী শক্তি বৃদ্ধি করছে কিনা। 3 নম্বর, সাংসারিক শ্রীবৃদ্ধির পক্ষে অনুকূল কিনা এদের সাহচর্য। 4 নম্বর, এদের যৌন জীবনের ক্ষেত্রে এই সাহচর্য কতটা অনুকূল। এবং 5 নম্বর, সন্তান উৎপাদনের ক্ষেত্রে তাদের এই সম্পর্ক কতটা অনুকূল। একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, যখন আমরা জোটক বিচার করব তখন 5 রকম সম্বন্ধই মিলবে এরকম আশা করা বৃথা। আমাদের 2টি বা 3টি বা 4টি যদি সম্বন্ধ মেলে, 4টি মেলা তো অতি উত্তম, যদি 2টি বা 3টি মেলে সেক্ষেত্রেও আমরা বিবাহের দিকে অগ্রসর হতে পারি। এবার এই বিচার করবার জন্য একটা জিনিস আমাদের বুঝতে হবে, সেটা হচ্ছে ক্ষতি করবে কে বা উন্নতি করবে কে। ক্ষতিকারক অনুঘটক বা উন্নতিকারক অনুঘটক যাই আমরা বলি না কেন তারা হলো অশুভ গ্রহ বা শুভ গ্রহ। প্রথমে আমাদের জন্মছকে অশুভ গ্রহগুলিকে চিহ্নিত করতে হবে। এবার অশুভ গ্রহ 2 রকম হতে পারে। এক ধরনের হচ্ছে চরিত্রগত অশুভ গ্রহ, যেমন মঙ্গল, রাহু। চরিত্রগত অশুভ গ্রহ আমরা বলতে পারি মঙ্গল, রাহু, শনি, কেতু, রবি ইত্যাদি। রবি আমাদের সমগ্র জীবনী শক্তির কারক হলেও রবি হচ্ছে সম্পূর্ণ একা থাকার উপযোগী গ্রহ। সে অন্যান্য গ্রহের থেকে সবচেয়ে আলাদা, নিজস্ব প্রকাশে সে দীপ্তমান। তাই রবির দ্বারা যদি কোনো জাতক বা জাতিকা প্রভাবিত হয় তবে তার মধ্যে সাংসারিক বন্ধনে আকৃষ্ট হবার পরিবর্তে একাকিত্বময় জীবনযাপন করা বেশি বাঞ্ছনীয়। তাই সেক্ষেত্রে বিবাহের বিচারের ক্ষেত্রে আমরা রবিকে অশুভ গ্রহ আখ্যায়িত করি। মঙ্গল, রাহু, শনি, কেতু, রবি এরা সাধারণভাবে অশুভ গ্রহ। এছাড়াও আরেকভাবে আমরা শুভাশুভ বিচার করতে পারি, তারা হলো ভাবগত বিচার। যেমন যদি লগ্ন হয় কর্কট, তবে তৃতীয়পতি এবং দ্বাদশপতি বুধ এই লগ্নের ক্ষেত্রে অশুভ। আবার সপ্তমপতি অষ্টমপতি শনি এই লগ্নের ক্ষেত্রে অশুভ। এই লগ্নের যখন আমরা জোটক বিচার করব তখন মঙ্গল, রাহু, শনি, কেতু, রবির সঙ্গে আমরা বুধকেও অশুভ গ্রহ হিসেবেই ধরব। এইবার প্রথমে আমরা দেখব যে জাতক বা জাতিকার মধ্যে পারস্পরিক প্রীতি আকর্ষণ থাকবে কিনা।
এক্ষেত্রে আমরা এক জাতিকার জন্মছক দেখব, তার লগ্ন হচ্ছে মেষ। মেষ লগ্নের ক্ষেত্রে মেষ লগ্নের জাতিকার এক ছেলের সঙ্গে ধরে নিচ্ছি বিয়ে ঠিক হচ্ছে। ছেলের চতুর্থ ভাবে বর্তমান শনি। পাত্রের জন্মছকের গ্রহগুলোকে আমরা প্লাস চিহ্ন দিয়ে দেখাবো, আর পাত্রের জন্মছকের গ্রহগুলোকে আমরা মাইনাস চিহ্ন দিয়ে দেখাবো। তো লগ্নের চতুর্থ ভাবে শনি, সপ্তমে রাহু। এই জাতিকার সঙ্গে যদি এই জাতকের বিয়ে হয়, তাহলে চতুর্থ ভাব শনি দ্বারা পীড়িত এবং সপ্তম ভাব রাহু দ্বারা পীড়িত। একই সঙ্গে আমাদের দেখতে হবে একাদশ ভাব এবং পঞ্চম ভাব। যদি একাদশ ভাব এবং পঞ্চম ভাব কোনো গ্রহ পাপ গ্রহ দ্বারা দৃষ্ট বা পীড়িত বা অবস্থানগত কারণে দুষ্ট হয়, সেক্ষেত্রে এই জাতিকার সাথে এই জাতকের বিয়ে দিলে পরে তাদের মধ্যে প্রীতি আকর্ষণ বাধাপ্রাপ্ত। প্রীতি আকর্ষণের ক্ষেত্রে আমরা যে ভাবগুলোকে দেখব, প্রথমেই দেখব আমরা লগ্ন ভাব 1 নম্বর, দ্বিতীয়ত আমরা দেখব চতুর্থ ভাব 4 নম্বর, তারপর আমরা দেখব পঞ্চম ভাব, তারপর আমরা দেখব সপ্তম ভাব এবং আমরা দেখব একাদশ ভাব। প্রথম ভাব থেকে আমরা দেখব পারস্পরিক মৈত্রী বা সম্বন্ধ থাকবে কিনা। চতুর্থ ভাব থেকে দেখব একে অপরের মনকে প্রভাবিত করবে না একে অপরের মনে সন্দেহের উদ্রেক ঘটাবে। পঞ্চম ভাব থেকে আমরা দেখব তাদের পারস্পরিক প্রেম কতটা গভীর হতে পারে। সপ্তম ভাব থেকে আমরা দেখব তাদের এই বিবাহিত জীবনের শুভাশুভ, এবং একাদশ ভাব থেকে আমরা দেখব বিবাহিত জীবনের সাফল্য। অর্থাৎ পারস্পরিক প্রীতি আকর্ষণের ক্ষেত্রে এই 5টি ভাবের মধ্যে অন্তত 3টি ভাবের শুভ হওয়া আবশ্যক। যদি 3টি ভাব বা তার চেয়ে বেশি ভাব শুভ হয়, পাত্র বা পাত্রীর একে অপরের জন্মছকের অবস্থানকারী গ্রহগুলির দ্বারা যদি এই ভাবগুলি অনুগৃহীত হয়, অর্থাৎ শুভ দৃষ্টি বা কৃপা সম্পন্ন হয়, সেক্ষেত্রে এই জাতক এবং জাতিকার মধ্যে প্রীতি আকর্ষণ থাকবে। একইভাবে স্বাস্থ্য ও জীবনী শক্তির ক্ষেত্রে যে ভাবগুলি আমরা দেখব, সেগুলি হলো লগ্ন ভাব 1 নম্বর, ষষ্ঠ ভাব 6 নম্বর, সপ্তম ভাব, অষ্টম ভাব এবং দ্বাদশ ভাব। লগ্ন ভাব জাতক বা জাতিকার সামগ্রিক স্বাস্থ্য ইন্ডিকেট করবে। যদি লগ্ন ভাবে কোন রকম গ্রহের দোষ বা দৃষ্টি কুদৃষ্টি থাকে, তাহলে অবশ্যই জাতক বা জাতিকাকে বিবাহ করার ফলে একের সাহচর্যে অপরের শারীরিক স্বাস্থ্য এবং জীবনী শক্তির হানি করবে। যদি কোনো জাতক বা জাতিকার ষষ্ঠ ভাব তার বিপরীত জনের অশুভ গ্রহের জন্মছকে অবস্থিত অশুভ গ্রহ দ্বারা পীড়িত হয়, যেমন ধরুন এই লগ্নের ক্ষেত্রে, এই লগ্ন অর্থাৎ মেষ লগ্নের ক্ষেত্রে জাতিকার মেষ লগ্ন, জাতকের লগ্নে রাহু ষষ্ঠে অবস্থিত। এই ষষ্ঠে রাহুযুক্ত জাতককে যদি জাতিকা বিয়ে করে, অর্থাৎ কন্যায় অবস্থিত রাহুযুক্ত জাতককে যদি এই জাতিকা বিয়ে করে, তাহলে এই জাতককে বিয়ে করার পরে এই জাতিকা ক্রমান্বয়ে দিনের পর দিন অসুস্থতায়। আবার এই রাহু যদি একাদশে চলে আসে, সেক্ষেত্রে এই লগ্নের জাতিকার এই জাতককে বিয়ে করার পরে জীবনে সাফল্য দেখা দেবে। সুতরাং রাহুর অবস্থান এবং এই ভাবগুলোর অবস্থান, এই ভাবগুলি কোনো গ্রহ বা অশুভ গ্রহের দৃষ্টি দ্বারা পীড়িত হয়েছে কিনা এটা আমাদের দেখতে হবে। এরপরে দেখতে হবে সাংসারিক ত্রিবৃদ্ধি। সাংসারিক ত্রিবৃদ্ধি দেখবার জন্য আমাদের দেখতে হবে বিশেষত পাত্রের ধনভাব অর্থাৎ দ্বিতীয় ভাব, পাত্রের কর্মভাব অর্থাৎ দশম ভাব, পাত্রের ভাগ্য ভাব অর্থাৎ নবম ভাব, পাত্রের একাদশ ভাব অর্থাৎ আয় ভাব। এইগুলি জাতিকার জন্মছকে অবস্থিত শুভ গ্রহের দ্বারা অনুগৃহীত কিনা। যেমন ধরুন এই যদি একটি জাতকের ছক হয়, এই জাতক, এটি একটি জাতকের ছক, এই জাতকের ছক, এই জাতকের যার সাথে বিয়ে হবে তার একাদশ ভাবে বৃহস্পতি অবস্থিত। কোন একটি মেয়ে তার একাদশে অর্থাৎ কুম্ভে বৃহস্পতি অবস্থিত, এবং জাতকের লগ্ন মেষ, এই জাতকের এই জাতিকাকে বিয়ে করার ফলে অবশ্যই সাংসারিক ত্রিবৃদ্ধি হবে, তার আয় বৃদ্ধি পাবে, তার চেষ্টা বা উদ্যমের বৃদ্ধি হবে, তার স্বাস্থ্যের বৃদ্ধি ঘটবে। সুতরাং
এই বিচারের ক্ষেত্রে অর্থাৎ সাংসারিক শ্রীবৃদ্ধি বিচারের ক্ষেত্রে আমাদের এই ভাবগুলিকে দেখতে হবে দ্বিতীয়, দশম, নবম, একাদশ। এটি বিশেষভাবে দেখতে হবে পাত্রের জন্মছকের এই ভাবগুলি পাত্রীর জন্মছকের অশুভ গ্রহগুলির দ্বারা পীড়িত কিংবা না। পরবর্তী জিনিস আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে জাতক বা জাতিকার সাহচর্য তাদের পারস্পরিক যৌন জীবনের ক্ষেত্রে কতটা শুভকারক বা অশুভকারক। যৌন জীবনের ক্ষেত্রে পুরুষদের ক্ষেত্রে আমাদের দেখতে হবে শুক্র, স্ত্রীদের ক্ষেত্রে দেখতে হবে মঙ্গল, এর সঙ্গে লগ্ন ভাব এবং সপ্তম ভাব এবং অষ্টম ভাব। যদি পুরুষের ক্ষেত্রে শুক্র, লগ্ন, সপ্তম, অষ্টম, মেয়ের জন্মছকের অশুভ গ্রহ দ্বারা পীড়িত হয় তবে এই ঘটনা তাদের যৌন জীবনের ক্ষেত্রে শুভ ফলদায়ক হবে। আবার যদি স্ত্রীর জন্মছকের মঙ্গল, লগ্ন, সপ্তম, বিশেষত অষ্টম পুরুষের ছকের পাপ গ্রহ দ্বারা পীড়িত হয় বা ক্লিষ্ট হয় তবে সেক্ষেত্রে তাদের যৌন জীবন কিন্তু সুখময় হবে না। যৌন জীবনের পরে আমাদের আসতে হবে পঞ্চম ভাব হবে পঞ্চম পয়েন্ট এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট যে এই পাত্র এবং পাত্রীর সাহচর্য সন্তান উৎপাদনের ক্ষেত্রে কতটা অনুকূল। সন্তানই বিবাহিত জীবনে যেহেতু পরিপূর্ণতা এনে দেয় সেক্ষেত্রে সন্তান উৎপাদন অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। সন্তান উৎপাদনের ক্ষেত্রে প্রথমেই দেখতে হবে পঞ্চম ভাব পুরুষের ক্ষেত্রে এবং স্ত্রীর ক্ষেত্রে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম। পুরুষের ক্ষেত্রে পঞ্চম ভাব, এর সঙ্গে আমরা পুরুষের ক্ষেত্রে শুক্রকেও দেখতে পারি, স্ত্রীর ক্ষেত্রে মঙ্গলকে দেখতে পারি। পুরুষ যেহেতু সন্তান উৎপাদনের ক্ষেত্রে খুবই সামান্য ভূমিকা পালন করে সেক্ষেত্রে পঞ্চম ভাব এবং শুক্র বলবৎ হলে পরেই সন্তান উৎপাদনের ক্ষেত্রে শুভ। কিন্তু নারীদের ক্ষেত্রে সন্তান উৎপাদনের ক্ষেত্রে দীর্ঘ ভূমিকা নিতে হয় পঞ্চম ভাব অর্থাৎ সন্তানের প্রবণতা বা সম্ভাবনা, ষষ্ঠ ভাব অর্থাৎ ডিম্বাশয় এবং ফ্যালোপিয়ান টিউবের একাংশ, সপ্তম ভাব অর্থাৎ ফ্যালোপিয়ান টিউবের শেষ অংশ এবং জরায়ু এবং অষ্টম ভাব অর্থাৎ যোনি। এই সমস্ত ভাবগুলি সুস্থ, স্বাভাবিক, কুদৃষ্টি মুক্ত থাকতে হবে এবং একই সঙ্গে রক্তের কারক গ্রহ মঙ্গল এবং নারীত্বের কারক গ্রহ সেও মঙ্গল। এই শক্তির কারক গ্রহ নারী শক্তির কারক গ্রহ মঙ্গল একে কিন্তু অবশ্যই শক্তিশালী থাকতে হবে এবং অবশ্যই ভাবে ধীর গতিসম্পন্ন গ্রহের দৃষ্টিমুক্ত থাকা সন্তান উৎপাদনের ক্ষেত্রে শুভ ফলদায়ক। ধীর গতিসম্পন্ন গ্রহ বলতে আমরা শনিকে বলতে পারি। যদি মঙ্গলের উপর শনির দৃষ্টি থাকে বা কোনো জাতক বা জাতিকা পঞ্চম ভাবে রাহু উপস্থিত থাকে সেক্ষেত্রে সন্ততি নষ্ট হওয়ার প্রবল সম্ভাবনা। যে ভাবগুলি অর্থাৎ প্রথম সন্তান পঞ্চম ভাব, দ্বিতীয় সন্তান সপ্তম ভাব, তৃতীয় সন্তান নবম ভাব, চতুর্থ সন্তান একাদশ ভাব, এই ভাবগুলির মধ্যে যেগুলি রাহু দৃষ্ট বা রাহু ক্লিষ্ট বা রাহু দ্বারা পীড়িত থাকবে তারা সেই ক্ষেত্রে সেই সন্তানের নষ্ট হওয়ার সম্ভাবনা প্রবল। এই হলো আমাদের মোটামুটি বিবাহ বিচারের ক্ষেত্রে আলোচনা। এবার আপনারা বিবাহিত জীবনের সাফল্য বিচার করবেন। নতুন বিবাহ দেবার ক্ষেত্রে যে সমস্ত জ্যোতিষীরা আমাদের আধুনিক জ্যোতিষের ক্লাস অনুসরণ করেন তারা অবশ্যই প্রাচীন অষ্টকূট বিচারের উপরে প্রাধান্য না দিয়ে আমাদের এই যে নতুন থিওরি পাওয়া গেল অর্থাৎ 5টি প্রশ্ন করবেন প্রতিটি জন্মছক বিচারের ক্ষেত্রে। প্রীতি আকর্ষণ থাকবে কিনা, স্বাস্থ্য, জীবনী শক্তি, সাংসারিক শ্রীবৃদ্ধির পক্ষে